আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। শুভ সকাল। বিবর্তন বাংলাদেশ গণতন্ত্র, মানবাধিকার, প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু চর্চা গবেষণা কেন্দ্র এবং একটি গণজাগরণধর্মী সামাজিক সংগঠন। এই সংগঠনের ইউটিউব চ্যানেল বিবর্তন ভিশনের পক্ষ থেকে আপনাদের সম্মানিত সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা, অভিনন্দন। গত 3 দিন কি হচ্ছে বাংলাদেশে, সেই দিকে যাওয়ার আগে আমি স্মরণ করতে চাই বিগত 18 বছরে আধিপত্যবাদী, আগ্রাসী, দখলদার কর্তৃক নিয়োজিত, তাদের কৃতদাসী পতিত বিতাড়িত হাসিনার মাধ্যমে বাংলাদেশের গণমানুষের উপর যে নিপীড়ন, অত্যাচার, গুম, খুন, নির্যাতন হয়েছে, এর শিকার হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশের গণমানুষের প্রাণের সংগঠন, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষের সংগঠন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের হাতে গড়া সংগঠন, বিএনপি নেতাকর্মীদের। এত অত্যাচার অবিচারের মুখেও, গুম, খুন, গুলি, টিয়ার গ্যাস, বাড়িতে থাকতে না পারা, ব্যবসা করতে না পারা, চাকরি করতে না পারা, মানে বিএনপি নেতাকর্মীদের, বাংলাদেশের শুধু বিএনপি নেতাকর্মী নয়, বাংলাদেশের আলেম উলেমা মুসলমান কি পরিমাণ নির্যাতিত হয়েছে, কি পরিমাণ অত্যাচারিত হয়েছে, আমাদের পারিবারিক জীবন কি পরিমাণ বিপর্যয়ের মুখে পড়েছিল। গত 18 বছরে আমরা 18 মাস বাসায় ঘুমাইতে পারি নাই। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং যিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশে স্বাধীন করেছেন এবং পরবর্তীতে 7ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যিনি জনগণ এবং সৈনিক জনতার চাপের মুখে রাষ্ট্রের ক্ষমতা নিতে বাধ্য হয়েছিলেন, এবং তিনি ক্ষমতা নেয়ার 1 সপ্তাহের মধ্যে সমস্ত সিন্ডিকেটগুলোকে ভেঙে দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যপূর্ণ, মানুষের জীবন যাপনের স্বাভাবিক প্রয়োজনীয় দ্রব্যের মূল্যকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সক্ষম হয়েছিলেন। এবং প্রতিবেশী রাষ্ট্র অথবা যে কোনো আগ্রাসী শক্তিকে তিনি তোয়াক্কা করেন নাই। সমগ্র পৃথিবীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমকে বলা হয় সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র প্রশাসক। যদিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজকে বলতেন দেশ, জাতি, রাষ্ট্রের খাদেম, সেবক।
আমি এই কথা এই জন্য বললাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকারী এবং আপসের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণমানুষের, গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, মাদার অব ডেমোক্রেসি, আমাদের আদর্শিক রাজনৈতিক মা বেগম খালেদা জিয়ারও জ্যেষ্ঠ সন্তান, সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান একটি অহিংস, শান্তিপূর্ণ, হ্যাঁ, এজন্য আমাদেরকে অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে, আমাদের শত শত ভাইকে হারাতে হয়েছে, আমাদেরকে রক্ত দিতে হয়েছে। আমি নিজেই 3-4 বার রাজপথে আওয়ামী পুলিশ, আওয়ামী গুন্ডাদের, স্বৈরাচারী গুন্ডাদের, দখলদার বাহিনীর হাতে একাধিকবার হামলার শিকার হয়েছি। এখনও আমি এক হিসাবে অর্ধপঙ্গুত্ব নিয়ে জীবনযাপন করছি। এই জন্য আমার কোনো দুঃখ নেই। আমি দেশের জন্য কাজ করেছি আমার নেতার নির্দেশে, এবং আমার ব্যক্তিগত দেশপ্রেমের যে স্পৃহা, এই দুইয়ের সমন্বয়ে দেশের জন্য কাজ করতে পেরে নিজের শরীর জীবনকে অনেকটা শেষ করে দিয়ে, বা অধিকাংশ বা শেষ করে দিয়ে, নিজের পরিবার পরিজনকে শেষ করে দিয়েও একদম আনন্দ উৎসাহ কাজ করে যে দেশের জন্য কাজ করেছি। এবং এই দেশের জন্য কাজ করেছি কয়েকজন নেতাকে, তাদের আদর্শকে সামনে রেখে, তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অন্যতম, ম্যাডাম জিয়া, এবং আমাদের আজকের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের ব্যক্তিগত চিন্তা চেতনা, আচার আচরণ, রাজনৈতিক আদর্শ এবং আদর্শিক যে অনুশীলন, অনুচর্চা এবং রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি জনাব তারেক রহমানের যে আন্তরিক উপলব্ধি, এইসব থেকে অনুপ্রাণিত হয়েছি এবং কাজ করে গিয়েছি। কাজ করতে গিয়ে কখনো কখনো ভুল করেছি বা ভুলের শিকার হয়েছি, সেজন্য করজোড়ে ক্ষমা প্রার্থী সমগ্র জাতির কাছে, আমার ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে। এর আগেও আমি আমার একটা ভিডিও বার্তায় বলেছিলাম, যে ঘটনার কথা আমি এই মুহূর্তে ওই ঘটনা বর্ণনা দিতে আমি চাচ্ছি না, তবে ঘটনাটি আন্তর্জাতিক পর্যায়ের একটা, এবং এই আধিপত্যবাদী এজেন্টদেরই একটা কাজ, এবং সেখানে আমেরিকান প্রেসিডেন্টের নাম বিক্রি করে যে প্রতারণামূলক ঘটনাটি ঘটেছিল, আমাদের সাথে ঘটিয়েছিল, ব্যক্তিগতভাবে আমি এবং ইশরাকের, তরুণ নেতা ইশরাকের ভাবমূর্তি, রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে কি পরিমাণ সাফার আমি করেছি, ইশরাকও করেছে, সমস্ত বিএনপি জাতীয়ভাবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিষয়টি অশোভন হিসেবে, এত বড় একটি ঘটনা ঘটল, আমি বিএনপি হাইকমান্ডকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, আমেরিকার
FBI এর তদন্ত টিম এর আগেও বাংলাদেশে এসেছে। জাতিসংঘের তত্ত্বাবধানে FBI এবং বাংলাদেশের বিচার বিভাগের সমন্বয়ে এই ঘটনার ব্যাপক অনুসন্ধান, ব্যাপক তদন্ত করে এই ঘটনার সাথে সত্যিকার অর্থে সংশ্লিষ্ট কারা ছিলেন, কারা এই ঘটনা ঘটিয়ে লাভবান হয়েছেন, যাদেরই এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তদন্তে প্রমাণিত হবে, সেটা আমিও হই, যেই কোনো শাস্তি মাথা পেতে নিতে বাধ্য থাকবো, অথবা যারা এই ঘটনা ঘটিয়েছেন তদন্তে যেটা আসবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য বিএনপি হাইকমান্ডকে উদ্যোগ নেয়ার দাবি জানাচ্ছি। আমি আজকে বলতে চাচ্ছি, জনাব তারেক রহমানের 18 বছরের সুনিপুণ, সুপরিকল্পিত, রণকৌশল, শান্তিপূর্ণ, মানে এত সুন্দর পরিকল্পিতভাবে দিনের পর দিন এক একটা প্রোগ্রামের পর এক একটা প্রোগ্রাম, এক একটা কর্মসূচি ধারাবাহিকভাবে তিনি বাংলাদেশের গণমানুষকে সম্পৃক্ত করে নেতাকর্মীদেরকে উৎসাহ উদ্দীপনা জুগিয়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ব বোধের বন্ধনকে দৃঢ় থেকে দৃঢ়তর করে আন্দোলনকে ধারাবাহিকভাবে একটা পর্যায়ে নিয়ে আসলেন। এই 18 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় তিনি সুপরিকল্পিতভাবে তিনি যখন বুঝলেন যে রাজনৈতিক ব্যানারে, রাজনৈতিক দলের ব্যানারে যখনই আমরা কোনো প্রোগ্রাম করতে যাই, কর্মসূচি করতে চাই, 20 লাখ, 30 লাখ, 50 লাখ লোকের সমাবেশ, সেটাকে জঙ্গিবাদের, মৌলবাদের অপপ্রচার দিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে কালারফুল করে, মেলামাইন করে আমাদের আন্দোলনকে পণ্ড করে দিতেন, আর আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে গ্রেপ্তার করতেন, নির্যাতন করতেন, অত্যাচার, অবিচার, পুলিশি নির্যাতন, আওয়ামী নির্যাতন, আধিপত্যবাদী আগ্রাসী শক্তির এজেন্টদের নির্যাতন। তখন জনাব তারেক রহমান অত্যন্ত কৌশলীভাবে রাজনীতি শুরু করলেন। দেখেন আপনারা একটা জিনিস, বিপি নুরু, এই ছেলেটা, খুব দুঃখ হয়, জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কিন্তু বিপি নুরুকে নির্বাচিত করার ব্যাপারে আমাদের সন্তানদেরকে উৎসাহিত করেছি ভোট দেওয়ার ব্যাপারে। যাক, আমি কোড আন কোড, এই ছেলেও জনাব তারেক রহমানকে ইঙ্গিত করে কথা বলেন নেগেটিভলি, যেটা বাংলাদেশের জনগণ অত্যন্ত অপছন্দ করেছে তার অশোভন, অশালীন আচরণে। এবং তার সম্পর্কে ইতিমধ্যে বিভিন্ন গল্প, বিভিন্ন কথকথা, তার বিভিন্ন লাইন আপ, বিভিন্ন এজেন্সির সাথে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি পত্রপত্রিকা এবং সামাজিক মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেটা আপনারা জানেন, আমি ওদিকে যাব না, কারো ব্যক্তিগত চরিত্র হননের ইচ্ছা আমার নেই, এবং আমার নেতা তারেক রহমান এই সমস্ত ব্যাপারে আমাদেরকে নিরুৎসাহিত করেন। তো
সালের যে কোঠা আন্দোলন, সেটাকে মাথায় রেখে যে মামলাটা হাইকোর্টে পেন্ডিং ছিল, এগুলো এখানে পাবলিক করা ঠিক হবে না, অনেক গোপন কথা, সব কথা বলা যাবে না। হাইকোর্ট হঠাৎ করে রায় দিলেন, তারপর কোঠা বিরোধী আন্দোলন শুরু হলো। এর নেপথ্যে অনেক বিষয় রয়েছে। তো এই ছাত্র সমাজকে, আমাদের সন্তানদেরকে, আমার মেয়েরা পর্যন্ত এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, ইভেন কি আমার স্ত্রী পর্যন্ত এই আন্দোলনে, শুধু আমার স্ত্রী মেয়ে নয়, ছেলে নয়, সারা দেশের, সমগ্র ঢাকা শহরের চারপাশের, সমগ্র বাংলাদেশের লোকজন এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই আন্দোলন বিএনপির আহ্বানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলন সফল হলো। জুলাই অক্টোবর বিপ্লব সফলভাবে 5 তারিখে পতিত বিতাড়িত শয়তানি কৃতদাসী হাসিনা পালিয়ে গেল। 5, 6, 7 এই 3টা দিন যা কিছু হলো, এই 3 দিনে আমাদের সমন্বয়কদেরকে বিতর্কিত করা হলো, লোবাতুর করা হলো। আমাদের জাতির শক্তি, আমাদের তরুণ ছাত্র সমাজ, তাদেরকে মোহগ্রস্ত করা হলো এবং আমাদের আন্দোলনের যে মূল স্পিরিট, ভ্যানগার্ড হিসাবে যারা সামনের কাতারের থেকে এই আন্দোলনকে জিইয়ে রাখার একটা প্রক্রিয়া অব্যাহত থাকতো, সেটাকে অনেকেই বলছেন যে নষ্ট করে দেওয়া হয়েছে, বা আন্দোলনটা হাইজ্যাক হয়েছে, বা আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য ছাত্রদেরকে লোবাতুর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং ছাত্রদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে এবং ছাত্রদের সাথে রাজনৈতিক দলের বিভাজন সৃষ্টি করা হয়েছে। আবার রাজনৈতিক দলগুলোর মধ্যেও মানে একটা ভ্যাকুয়াম, এই জায়গাটা মানে এমন একটা অবস্থা হয়েছে যে কে কোন সুযোগ গ্রহণ করবেন, কে লাফিয়ে ক্ষমতায় চলে যাবেন, কে রাতারাতি জনপ্রিয় হয়ে যাবেন, কেউ আবার দল গঠন করে ক্ষমতায় চলে যাবে। তার মানে কি হলো, আমাদের 18 বছরের আন্দোলন সংগ্রাম লড়াই যুদ্ধ, আমাদের রক্ত, আমাদের হারিয়ে যাওয়া বুলেট বিদ্ধ শহীদরা, তাদের রক্ত শুকায়নি। রাজপথ রঞ্জিত অবস্থায় খুব দুর্ভাগ্যজনকভাবে ডক্টর ইউনূস সাহেব কিন্তু দেশে ছিলেন না, তিনি বিদেশে ছিলেন। জনাব তারেক রহমান যখন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে রাজপথে নামার, ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে জীবন উৎসর্গকারী আন্দোলন রচনা করার নির্দেশ দিলেন, ঠিক একই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ডক্টর প্রফেসর মোহাম্মদ হান্নান স্যারের সঙ্গে একটা বিশেষ
মেসেজ পেয়ে ডক্টর ইউনূস স্যারও ছাত্রদের আন্দোলনের সাথে সংগতি প্রকাশ করেন এবং বিশ্ব নেতৃত্বকে, সমগ্র বিশ্বের গণতন্ত্রকামী নাগরিকদেরকে এবং সমগ্র বিশ্বের গণতন্ত্রকামী নেতৃবৃন্দকে, জাতিসংঘ সহ সকলকে আহ্বান করেন বাংলাদেশের নিরীহ রাজনৈতিক নেতাকর্মী ছাত্র জনতার ব্যাপারে উদ্যোগী ভূমিকা গ্রহণ করার জন্য, এবং আমাদের বাংলাদেশের ছাত্র জনতাকে তিনি উৎসাহিত করে বিবৃতি দেন। জনাব তারেক রহমানের নির্দেশনা, জনাব ডক্টর ইউনূস স্যারের দিক নির্দেশনামূলক সংগতি প্রকাশ আমাদের বিএনপি হাইকমান্ড এবং বিশেষ করে মহাসচিব পুনরায় স্টেটমেন্ট দিলেন। সমগ্র দেশের লোক রাজপথে নেমে গেল। কোনো ঘরে মানুষ ছিলেন না, এবং মানুষ বেরিয়ে যাওয়ার সময় দরজা বন্ধ করে যান নাই, তালা দিয়ে যান নাই। বাংলাদেশে যারা ছিলেন তারা জানেন, সকল মানুষ রাস্তায়, মানে আন্দোলনের স্পিরিটটা কি ছিল? আন্দোলনের স্পিরিটটা ছিল, পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, স্যার একটা গুলি করি, একটা মারা যায়, তার দুই পাশ থেকে বাকিরা সামনে আগায়, গুলির ভয়ে পালিয়ে যায় না। এটাই বড় সমস্যা। মানে এই যে 18 বছরে আধিপত্যবাদী আগ্রাসী শক্তির দখলদারিত্বে পুরো দেশটা ফোকলা হয়ে গিয়েছে। সমস্ত গণতান্ত্রিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। অর্থনৈতিক ব্যবস্থা একেবারেই লুটপাট পাচার, ব্যাংকগুলো দেউলিয়া, বাংলাদেশ ব্যাংক একেবারেই তলানিতেও কিছু নেই। এরকম একটা অবস্থা। তারপরে আমাদের পাঠ্যক্রম, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা, এমন কোনো একটি জায়গা নেই যেই জায়গাটিকে এই আধিপত্যবাদী দখলদারিত্বের কৃতদাসী হাসিনা, আওয়ামী স্বৈরাচার ধ্বংস করে দেয়, লুটপাট করে শেষ করে দিয়ে যায়নি। যাই হোক, আমি বলছি জনাব দেশনায়ক তারেক রহমান, অবশ্য আমাদের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন নেতা, আমার নেতা, আমাদের অভিভাবক, আমার অভিভাবক জনাব তারেক রহমান ওনার জন্মবার্ষিকী উপলক্ষে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কোনো অবস্থাতেই আপনারা আমার জন্মবার্ষিকী পালন করবেন না, দেশটা ভালো নেই। এবং কেউ আমাকে রাষ্ট্রনায়ক, দেশনায়ক বলবেন না, বাড়াবাড়ি এরকম অতিরঞ্জিত কোনো কথা বলবেন না। দেখেন না, একজন মহান নেতার ওরসজাত সন্তান, একজন মহান মায়ের, মহান নেত্রীর ওরসজাত সন্তান, তার রক্তের মধ্যে যে আদর্শের, দেশপ্রেমের, গণমানুষের প্রতি তার কমিটমেন্টের যে জায়গাটুকু, এই জায়গাটুকুই শ্রদ্ধা, এই জায়গাটুকুই ভালোবাসা। এইটুকুর জন্যই বারবার প্রাণ দিতে গিয়েছি, এইটুকুর জন্যই বারবার জীবন উৎসর্গ করে আন্দোলন করতে গিয়েছি। সর্বশেষ 19 জুলাই শুক্রবার প্রেস ক্লাবে বিএনপির প্রোগ্রাম, বাইতুল মোকাররমে নামাজ পড়ে উত্তর গেট দিয়ে বেরিয়ে সেখানে ইসলামিক দলগুলোর সাথে
আওয়ামী পুলিশ, বিজেপি, র্যাব গোলাগুলি মারামারি। প্রেস ক্লাবে যাওয়ার পথে আমরা যে কজন ছিলাম সবাই কম বেশি মার খেয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রাণঘাতী প্রাণনাশী হামলা চেষ্টা আমার উপর হয়েছে। আমি এখনো সম্পূর্ণ সুস্থ হতে পারি নাই, আরও হয়তো সময় লাগবে। আপনাদের দোয়ায় আস্তে আস্তে ভালো হচ্ছি। তো যে কথা বলছিলাম যে কেন তারেক রহমানকে শ্রদ্ধা করি, ভালোবাসি প্রাণ থেকে, মন থেকে, ওই বিশেষ ঘটনার পর আমি দীর্ঘ সময় অন্তরীণ ছিলাম, পলাতক ছিলাম, হিজরত ছিলাম। যখন যেখানে ছিলাম সেখানকার দলীয় মিছিল মিটিং দেখলে সেখানেই অংশগ্রহণ করতাম, একটু মুখ টুক ঢেকে, মাস্ক টাক্স পরে, টুপি টুপি পরে, নজরদারি এড়ানোর জন্য। এই সময়টা আমার শ্রদ্ধেয় নেতা আমার পরিবারের খোঁজ খবর রেখেছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধু আমি নয়, আমার মতো যারাই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে বিপজ্জনক অবস্থার শিকার হয়েছেন অথবা রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন, তিনি চেষ্টা করেছেন ওনার সামর্থ্য অনুযায়ী। ওনার তো নিজের কাছে কোনো টাকা নাই, আর উনি টাকা কামানো নাই। আওয়ামী লীগ স্পেন্সার আধিপত্যবাদীরা বিভিন্নভাবে ওনাকে ফাঁসানোর চেষ্টা করেছেন, অপবাদ দেওয়ার চেষ্টা করেছেন। হাওয়া ভবন লুণ্ঠনের জায়গা, জনাব তারেক রহমান লুণ্ঠনের প্রধান ছিলেন, কিন্তু গত 18 বছরে তারা এক তিল পরিমাণ প্রমাণ করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। সেসব নিয়ে আমি আরেকটা ভিডিও করব। 10টা অস্ত্র মামলা, জ্ঞানের হত্যা মামলা, একই দিনে সিরিজ বোমা হামলা সারা বাংলাদেশে, বিডিআর হত্যাকাণ্ড, কারা করেছে, কেন করেছে, বেনিফিশিয়ারি কারা হয়েছে, এই আধিপত্যবাদী, এই আগ্রাসী। আমি একটা কথা পরিষ্কারভাবে আজকে আবারও বলি, ভারত কোনো অবস্থাতেই আমাদের শত্রু দেশ নয়, এবং ভারতের কোনো হিন্দু, ভারতের কোনো জনগণ আমাদের শত্রু নয়। ভারতের জনগণের সাথে আমরা কাজ করব, ভারতের জনগণও আমাদের সাথে কাজ করবে। আমাদের যত অভিযোগ সেটা হচ্ছে হিন্দুদের নাম ভাঙিয়ে হিন্দুত্ববাদী একটা জঙ্গিবাদী সরকার আধিপত্যবাদী নীতি গ্রহণ করে আমাদের উপর আগ্রাসন চালিয়েছে। সেই কারণে আমরা সেই আরএসএসের গর্বে জন্ম নেয়া রাজনৈতিক উইং বিজেপি এবং বিজেপি সরকারের আজ্ঞাবহ জঙ্গিবাদী সংগঠন ইসকন, এই ইসকন মূলত বেদ অথবা বেদান্ত বাদীদের কোনো সংগঠন নয়। প্রকৃতপক্ষে এটা হিন্দুত্ব উগ্রবাদী জঙ্গি সংগঠন। এটি বিজেপি সহ হিন্দু হিন্দুত্ব কর্তৃত্ববাদিতাকে, সাম্প্রদায়িক এটাকে কি বলা যায়, সম্প্রসারণবাদী নীতিকে বাস্তবে প্রতিফলিত করার জন্য, রূপায়িত করার জন্য, কার্যকর করার জন্য এই ইসকন কাজ করে থাকেন। তাদের কাজ এক এক দেশে এক এক রকম। কোন দেশে তারা
দেখ, আমি সেদিকে যাবো না, অনেক লম্বা কথা। কিন্তু গত 18 বছর যেই কথা বলছিলাম, এই ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসী চিন্তা যারা লালন করেন, পালন করেন, কার্যকর করেন, সেই ইসকন এবং সেই ভারতীয় গোয়েন্দা সংস্থা মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, তো সেই 71 সাল থেকে সেদিকে যাব না। প্রধান নির্বাচন কমিশনার শপথ নিয়েই বললেন গত 3টা নির্বাচন খারাপ হয়েছে। আরো অনেকেই উপদেষ্টাদের মধ্যে বলেন, আরে ভাই, 2008-এর নির্বাচন কি ভালো হয়েছিল? ষড়যন্ত্র তো শুরু হয়েছে 2002 সাল থেকে। সমগ্র বাংলাদেশের প্রতিটি কোর্ট প্রাঙ্গণে, উপজেলা প্রাঙ্গণে যে সিরিজ বোমার ট্র্যাজেডি ঘটানো হলো বিএনপি সরকারকে বেকায়দায় ফেলার জন্য, সেটা কারা ঘটিয়েছে? আধিপত্যবাদী আগ্রাসী শক্তি, তাদের এদেশীয় একটা বলয়কে ক্ষমতায় নিয়ে এদেশটাকে অকার্যকর করে ধ্বংস করে দেয়ার, এবং এদেশের মুসলমানদেরকে ধ্বংস করে দেয়ার, এবং এদেশটাকে প্যালেস্টাইন বানানোর টার্গেট নিয়ে তারা সেই কাজটা শুরু করেছিলেন। এবং ওইটার যে নেতা ছিলেন, সে আওয়ামী নেতা আজমের ভগ্নিপতি ছিলেন। ব্যাপারটা বোঝা খুব সহজ। তারপর জ্ঞানের হত্যা মামলা, যেটা এটা হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে, এবং এখানে গ্রেনেড মারা হবে, এখানে কিছু লোক নিহত হবে, শেখ হাসিনাকে যে কোনোভাবে বাঁচিয়ে রাখবে, তার উপরে যেন গ্রেনেড না যায় সেভাবে তারা কাজ করবে। এই ব্যাপারে নানক সহ শেখ হাসিনার কথিত, যার সাথে তিনি লিভ টুগেদার করতেন বলে বাজারে প্রচলিত আছে, মুন্সিগঞ্জের এক ভদ্রলোক, এই পাপাসারির নাম নিতেও আমার ঘৃণা হয়। সেও এক হিন্দু লোক। সে সহ মায়া ভারতে গিয়ে আরএসএস ইসকন রয়ের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে তারা এই কাজটা করেছিলেন। তো মুক্তাঙ্গনে মিটিং কেন করলেন না? মুক্তাঙ্গনে করলে ওই বোমাগুলো মারতে যারা মারবেন, যারা রয়ের পেইড এজেন্ট হিসেবে কাজ করেছেন, ইসকনের ট্রেনিং প্রাপ্ত যারা, তারা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা ভিডিওতে চলে আসতে পারেন। তো সেক্ষেত্রে তারা কয়েক ঘন্টা নোটিশে স্থান পরিবর্তন করে তাদের পার্টি অফিসের সামনে, পার্টি অফিসের সব পাশেই বিল্ডিং, বিল্ডিংয়ের উপর থেকে মেরে পালিয়ে যাওয়া খুব সহজ। তারা নিজেরাই আত্মঘাতী এটা করলেন, এবং করে এত বড় একটা হামলা হলো, এত মানুষ মারা গেল, শেখ হাসিনাকে মারার জন্য এটা হলো, অথচ শেখ হাসিনা মরল না। আমরা শেখ হাসিনার মৃত্যু কামনা করি না, কারো মৃত্যু কামনা করি না। আমরা, আমাদের নেতা, আমাদের দল কখনো কোনো অবস্থাতেই কোনো অপকর্মকে, কোনো হীন কূটকৌশলকে প্রশ্রয় দেই না। সেখানে হত্যা করার মতো বিষয় তো আমাদের আদর্শ বিরোধী, নীতি বিরোধী। যাই হোক, এই ঘটনায় বেনিফিশিয়ারি কারা হলো? 111 সরকার থেকে শুরু করে একাধিকবার
আয়ু পরিবর্তন হলো। চতুর্থ আয়ু এসে জনাব তারেক রহমান, জনাব বাবর সাহেব, জনাব হারিস চৌধুরী সহ বিএনপির সালাম সাহেব সহ আব্দুল সালাম পিন্টু বাই সহ অনেককে, এবং মুফতি হান্নানকে 166 দিন শারীরিক মানসিক নির্যাতন করতে 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 তাকে বাধ্য করেছেন এই নামগুলো বলতে। এবং মুফতি হান্নানের ফাঁসি রায় হলো, কিন্তু মুফতি হান্নানের মামলাগুলো শেষ হলো না, সাক্ষীও শেষ হলো না। তাড়াহুড়া করে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। ফাঁসির আদেশ শুনার পর বা তার আখ্যান দিয়ে, এটা আমি ভালোভাবে সময়টা বলতে পারবো না, তিনি একটা নিজের হাতে একটা পিটিশন লিখলেন। সেখানে তিনি বললেন, আমাকে চরমভাবে শারীরিক নির্যাতন করে, অত্যাচার করে আমাকে দিয়ে এই স্টেটমেন্ট দিতে জনাব তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে এই স্টেটমেন্ট করতে বাধ্য করেছেন। সরকার সেটা গায়েব করলেন অথবা আমলে নিলেন না, ভদ্রলোককে ফাঁসি দিয়ে দিলেন, কারণ সে বেঁচে থাকলে ভবিষ্যতে আসল সত্য বেরিয়ে আসবে, থলের বিড়াল বেরিয়ে আসবে। আর এই মামলাতেই জনাব তারেক রহমানকে সর্বোচ্চ শাস্তি দিলেন, একটা মিথ্যা বানোয়ার মামলায়। এই ছিল আধিপত্যবাদী আগ্রাসী শক্তির কৃতদাসী বিতাড়িত শয়তানি হাসিনার কাজ, স্বৈরাচারিণীর কাজ। এখন আমি আসবো একইভাবে 10টা অস্ত্র মামলা, যেটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান, পুলিশের সর্বোচ্চ প্রধান, বিভিন্ন গোয়েন্দা সংস্থা কর্মরত, কেউ খবরটা পায় না। 2 জন সাব ইন্সপেক্টর গিয়ে 10টা অস্ত্র আবিষ্কার করে, এবং সেটা ইন্ডিয়া থেকে তাদেরকে বলা হয়, তোমাদের এখান দিয়ে 10টা অস্ত্র যাচ্ছে, এগুলো ধরো। তার মানে কি, এটাও একটা সাজানো নাটক ছিল, পরিকল্পিত নাটক ছিল। কারা পরিকল্পনা করেছে? এই আধিপত্যবাদী আগ্রাসী শক্তি। তার মানে একের পর এক ঘটনা ঘটিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, এবং বিএনপির লোকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, এবং বিএনপির লোক ধ্বংস হয়ে গেলে, জাতীয়তাবাদী আদর্শ ধ্বংস হয়ে গেলে, ইসলামী মূল্যবোধ ধ্বংস হয়ে গেলে, এদেশটা প্যালেস্টাইন হয়ে গেলে, তাদের দখলদারিত্বকে তারা এবং কায়েম করতে পারবেন, এবং এই দেশটাকে তাদের প্রদেশ হিসাবে তারা নিয়ে নিতে পারবেন। এটা হলো তাদের মূল কৌশল। আর এই কৌশলের অংশ হিসাবে যাদেরকে এখানে কাজ করার জন্য পাঠালেন, শেখ হাসিনাকে বুদ্ধি দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য, এবং এদেশের মানুষকে মডিফাই করে, মগজ ধোলাই করে আত্মঘাতী কাজ করার জন্য, এবং ভারতীয় লক্ষ লক্ষ নাগরিককে এদেশে চাকরি দেওয়ার জন্য, এবং বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাকে লুণ্ঠন করার জন্য, পাচার করার জন্য সমস্ত বুদ্ধিগুলো, সমস্ত কাজগুলো, পরিকল্পনাগুলো ছিল ইসকনের। ইসকন সেটা বাস্তবায়ন করতেন ভারতীয় এজেন্ট রয়ের মাধ্যমে, আর র এই কাজগুলো করতেন এদেশীয় গণহত্যাকারী, আধিপত্যবাদী দখলদারিত্বের কৃতদাসী বিতাড়িত শয়তানি হাসিনার সহযোগী
সামান্য, সে তো নিজেই বলছে তার কাজের বুয়া, তার পিয়ন 400 কোটি টাকার মালিক, এরোপ্লেন ছাড়া হেলিকপ্টার ছাড়া তুলতেই পারে না। তার অবস্থা কি? সে সামরিক বেসামরিক আমলা, বিভিন্ন পর্যায়ের জুডিশিয়াল থেকে শুরু করে সকল সেক্টরের লোকদেরকে অবৈধ সুযোগ দিয়েছেন এবং এদের মগজ ধোলাই করে তারা দেশমাতৃকাকে রক্ষা করার, দেশমাতৃকার জন্য কাজ করার যে শপথ নিয়েছিলেন, পবিত্র কোরআনুল কারিম শপথ করার মধ্য দিয়ে যে শপথ তারা নিয়েছিলেন, সেই শপথের সঙ্গে বেইমানি করে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। আর এর বিরুদ্ধেই দেশনায়ক তারেক রহমানের পরিকল্পিত রণকৌশল একের পর এক, এবং এই আধিপত্যবাদী আগ্রাসী শক্তির কৃতদাসী, এবং শোনা যায় পৃথিবীর মানুষ মানে গোড়াও হাসবে এই কথা শুনলে। একটা দেশে আর্মির সংখ্যা 1.5 লক্ষ, পুলিশের সংখ্যা 2.5 লক্ষ। বাস্তবে কোনটা হওয়া উচিত ভাই? দুঃখিত প্রিয় দর্শক, আসলে তো আমি সাংবাদিক নই, অথবা আমি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, একজন হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিস্ট, একজন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিস্ট। তো কাজেই একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হয়ে আলোচনা করছি যে এই জিনিসগুলো আপনাদের জানা দরকার। তারপর শেখ হাসিনা চলে যাওয়ার পর, পালিয়ে যাওয়ার পর, তার গুন্ডা ফান্ডারা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে শেখ হাসিনাই বলেছিল, ওবায়দুল কাদের বলেছিল, কাউয়া কাদের খ্যাত, হাসাও মাহমুদ খ্যাত, কাঁঠাল রানী খ্যাত, এরাই তো বলেছিল তাদের দলীয় মিটিংয়ে কর্মীদেরকে, আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ না হলে কারো পিঠে চামড়া থাকবে না, ফাঁসায় চামড়া থাকবে না, 10 থেকে 15 লক্ষ লোক নিহত হবে, খুন হয়ে যাবেন। অতএব যেভাবেই পারেন আওয়ামী বিএনপি যেভাবেই পারেন বিএনপিকে ঠেকান, যেভাবেই পারেন বিএনপিকে। তো এই যে তাদের এই বক্তব্য, অভ্যুত্থান পরবর্তী সময়ে জনাব দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে, ওনারই দিক নির্দেশনায় আমরা মন্দির পাহারা দিয়েছি, হিন্দু বাড়ি পাহারা দিয়েছি, আমরা ব্যাংক পাহারা দিয়েছি, এবং আমাদের মাদ্রাসা ছাত্ররা পর্যন্ত হিন্দুদের সম্পদ রক্ষা করেছেন, হিন্দুদের মন্দির রক্ষা করেছেন, এবং স্বৈরাচারিণী হাসিনা আধিপত্যবাদীদের নির্দেশে ইসকন সহ সহ দখলদারিত্ব টিকিয়ে রাখার জন্য হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। প্রায় 30,000-এর উপরে ছাত্র জনতা পঙ্গু হয়ে গেছে, আরো 30,000-এর মতো অর্ধপঙ্গুত্ব অবস্থায় রয়েছে, আদৌ সবার চিকিৎসা হচ্ছে না। এই সবের পিছনে রয়েছিল পরামর্শদাতা। আপনারা খেয়াল করে দেখেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় যে হেলিকপ্টারে উঠছিল, তা আখ্যান দিয়ে আরেকটা হেলিকপ্টারে মই দিয়ে উঠতেছিল ধুতি পরা, হাফ প্যান্ট পরা কিছু লোক। এই লোকগুলো কারা ছিল? এই লোকগুলো ছিল ইসকনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ,
যারা সর্বশেষ এসে হাসিনাকে বুঝিয়েছে কয়েক লাখ লোক মরে গেলে কোনো অসুবিধা হবে না, এবং হাসিনা 3 বাহিনী প্রধান এবং পুলিশ প্রধান সহ সবাইকে এই নির্দেশেই দিয়েছিলেন। এখানে অনেকগুলো ঘটনা, অনেকগুলো বিষয় আছে মানুষের মুখে শুনি, সেগুলো আমি এই আলোচনায় আনবো না। যেটা আনতে পারি, বাংলাদেশের ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষ, গৃহবধূ থেকে শুরু করে প্রত্যেক মানুষ রাস্তায় নেমে এসেছিল, আলহামদুলিল্লাহ। তো এখন কি দেখছি, আগে বিএনপি যখন ক্ষমতায় তখন অনেকগুলো ঘটনা ঘটে গেছে তাদের স্বৈরাচারী একটা পুতুল এখানে বসানোর জন্য এবং তাদের দখলদারিত্ব অক্ষুণ্ণ রাখার জন্য, এই দেশটাকে লুটপাট করার জন্য, এবং তারা সফল হয়েছে। এই সফলতার পথ করে দিয়েছে 111 সরকার এবং 111 যে নির্বাচন কমিশন ছিল, এই দুইটা প্রতিষ্ঠান, সরকার, তত্ত্বাবধায়ক সরকার, মইনুল আহমেদ, আরেকজন জেনারেলের নাম ভয়ে বলতে পারতেছি না কারণ এখনো আমরা নিরাপদ নই। যদিও আমাদের প্রিয় বড় স্যার ডক্টর ইউনূস স্যার বলেছেন, মন খুলে কথা বলুন, আপনার বাক স্বাধীনতা পূর্ণাঙ্গ দেয়া হলো, আমার বিরুদ্ধে বলুন, আমাদের কোনো ভুল হলে দড়িয়ে দিন, আমরা সেটা ঠিক করব। কিন্তু আসলে কি আমরা এখনো পূর্ণ বাক স্বাধীনতা নিয়ে কথা বলতে পারি? বলতেছি, সাহস করে বলতেছি, সংশয় থেকে যাচ্ছে, আশঙ্কা থেকে যাচ্ছে। এজন্য প্রত্যেকটি ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের গুন্ডারা, লুটেরা, পাচারকারী, চোর, বদমাশ, ডাকাত, খুনি, গণহত্যাকারীরা আশ্রয় নিয়েছেন বলে পত্রপত্রিকা, মিডিয়াতে প্রচার হয়েছে। আমাদের সেনাপ্রধানও বলেছেন 650 বা 700 মতো বা তারও বেশি ডাকাত। তারা কোথায় গেলেন? তারা কিভাবে পালালেন? তাদেরকে পালাতে কারা সাহায্য করলো? এ নিয়ে জনগণ কথা বলছে। আমলাতন্ত্র, বেসামরিক আমলাতন্ত্রে এখনো 60 থেকে 70% দখলদারিত্ব আগ্রাসীদের, ইসকন এবং রয়ের পছন্দের নিয়োগকৃত লোকেরা বসে আছে। ব্যবসায়িক সিন্ডিকেটগুলো আগে যারা নিয়ন্ত্রণ করত তাদের হাতেই আছে। আর সরকারকে কেয়ার করছেন না। আবার সরকারও যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে চাইলেও করতে পারছেন না। বাধা কোথায়? সে বাধা অপসারণের জন্য জনাব তারেক রহমানের নির্দেশ, যেমন আমাদেরকে স্লোগান দিতাম আমরা, বাধা আসবে যেখানে, চলবে লড়াই সেখানে। তো আজকে আমরা বর্তমান, এখানে আরেকটা কথা আছে, অভ্যুত্থান পরবর্তী সময়ে ওই যে বললাম রাতারাতি জনপ্রিয়, সস্তা জনপ্রিয়তা কুড়ানোর জন্য অনেকে অনেক কথা বলতে শুরু করলেন। নুরু কিছু বলতে শুরু করলেন, সার্জিস কিছু বলতে শুরু করলেন, হাসনাত আব্দুল্লাহ কিছু বলতে শুরু করলেন, নাহিদ এসব 3জন তো মন্ত্রীই হয়ে গেলেন। ফাঁকে আমাদের আশা আকাঙ্ক্ষার, দেশ বাঁচানোর, স্বাধীনতা সার্বভৌমত্বকে নিরঙ্কুশ করার, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে প্রাতিষ্ঠানিকীকরণের যে চূড়ান্ত আন্দোলন এবং আগ্রাসী শক্তিকে রুখে দেওয়ার যে আন্দোলন, ইসকন সহ আগ্রাসী, আধিপত্যবাদী, মৌলবাদী, মৌল হিন্দুত্ববাদী চক্রের যাবতীয় ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদের যে আন্দোলনের ভ্যানগার্ড
তাদের মধ্যে নতুন করে ডিভিশন সৃষ্টি হলো, বিভাজন সৃষ্টি হলো, অনৈক্য সৃষ্টি হলো, বাগা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল। কেউ কেউ ক্ষমা করে দিচ্ছে, কেউ কেউ মানে এক একজন এক এক কথা। এখন পর্যন্ত দেশনায়ক তারেক রহমানের বক্তব্য একদম প্রকৃত নেতার মতো। আমাদের বিএনপি হাইকমান্ডের মধ্যে, হ্যাঁ, যেটা আমাদের বিএনপি হাইকমান্ডের বৈঠকে সিদ্ধান্ত হয়ে যে কথাটা এসে যায় সেটা হলো দলীয় বক্তব্য। এর বাইরে যে যেখানে যে বক্তব্য দিচ্ছে ব্যক্তিগত পর্যায়ের বক্তব্য সেটাকে বলতে হবে। যেমন আমি এখানে আপনাদের সাথে কথা বলছি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত বক্তব্য, এটা আমার কোনো দলীয় বক্তব্য নয়, এবং আমার দল থেকে আমাকে বলা হয় না এই বক্তব্য দেওয়ার জন্য। এটা আমি বিবর্তন বাংলাদেশের পক্ষ থেকে বিবর্তন ভিশন চ্যানেলে একজন নাগরিক হিসেবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে, একজন গণতন্ত্র মানবাধিকার গবেষণা সহযোগী হিসেবে আমার এই বক্তব্য। তো সব কিছু যদি মিলিয়ে দেখেন, সেই 2001 থেকেই এই ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় 18 বছরের আন্দোলনের সফল উপসংহার জুলাই অক্টোবর বিপ্লব, এবং 5 তারিখের পরে এই বিপ্লবকে, এই অভ্যুত্থানকে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ, বিভাজিত, হাইজ্যাক কারা করল, কারা করালো, কাদের ইন্ধনে হচ্ছে, শেখ মুজিবকে এখনো কেউ কেউ প্রভু মনে করছে কেন? শেখ মুজিব কি, কে, এই নিয়ে আমি একটা ভিডিও করব, আপনাদের কথা দিলাম। কারণ শেখ মুজিব সম্পর্কে বাংলাদেশের সবচেয়ে ভালো জানতেন সিরাজুল আলম খান দাদাভাই। এবং সিরাজুল আলম খান দাদাভাইয়ের সাথে আমার সম্পর্কটা এমন ছিল, আমি বিএনপি করতাম। আমি যখন বিএনপিতে জয়েন করি, ছাত্র দলে জয়েন করি, তখন ওনাকে বলছিলাম যে আমি ছাত্রদল করবো। অসুবিধা কি, তুমি যেটা পছন্দ করবা, যেটাকে তুমি ভালো বাসবা, মন থেকে যেটা তোমার ভালো লাগবে তুমি সেটাই করবা। তো কিন্তু ব্যক্তিগত সম্পর্ক আমাদের কখনো নষ্ট হয় নাই, এবং আমাকে খুবই আদর করতেন, খুবই স্নেহ বিলাতেন। আমিও মানে ওনার আদরের প্রত্যাশী ছিলাম। অনেক কথা হতো, অনেক কথা, অনেক কথা, এবং যেই কথা পৃথিবীতে উনি কাউকে বলে নাই সেটাও আমাকে বলেছে। সে সম্পর্কে আরেকদিন বলবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আমরা যারা বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাৎক্ষণিকভাবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আমি বলি কি এই কথা ঠিক না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাৎক্ষণিকভাবে ঘোষণা দেন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকেই নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহান সংগঠকদের একজন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণেই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণেই বাংলাদেশের স্বাধীনতার সংগঠক, নিউক্লিয়াসের স্বাধীনতার সংগঠক যারা, তারা উৎসাহিত হয়েছিলেন, অনুপ্রাণিত হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে উৎসাহ পেয়ে। সে ব্যাপারে আরেকদিন বলবো। তো আজকে আমরা যেভাবেই বলি না কেন, কেউ আমাদেরকে বুঝাতে চায় আমরা ভারতের পেটে, ভারত আমাদের চারদিকে, ভারত আমাদেরকে টার্গেট করলে আমরা বাঁচার কোনো পথ পাবো না। আমি আপনাদের কথাকে গ্রহণ করি, কথা সত্য। আরে ভাই, আরেকটা জিনিস দেখেন, দক্ষিণ এশিয়ার মানচিত্র সামনে নিয়ে বসেন, দেখেন
আমাদের চারপাশে ভারত যদি শত্রু হয়, ভারতের চারপাশে বন্ধুকে, নেপাল ভারতের বন্ধু, চীন ভারতের বন্ধু, পাকিস্তান ভারতের বন্ধু, আমাদেরকে যদি শত্রু বানিয়ে রাখেন, তাহলে ভারতেরও পালানোর কোনো পথ নাই। আমরা ভারতের বিরুদ্ধে নয়, ভারতের জনগণের বিরুদ্ধে নয়, ভারতের যে আগ্রাসী, আধিপত্যবাদী, সম্প্রসারণবাদী যে নীতি, এর বিরুদ্ধে, এবং ভারতের হিন্দুত্ব জঙ্গিবাদী যে নীতি, আমরা কোনো হিন্দুর বিরুদ্ধে নয়, কোনো সাধারণ হিন্দুর বিরুদ্ধে আমরা কথা বলছি না। আমরা হিন্দু মুসলমান একসাথে খেয়ে পড়ে বড় হয়েছি, মানুষ হয়েছি, লেখাপড়া করেছি, খেলাধুলা করেছি, একসাথে খেয়েছি, একসাথে চলেছি, এখনো ম্যাক্সিমাম বন্ধু বান্ধব হিন্দু। কিন্তু হিন্দু আর হিন্দুত্ববাদ এক জিনিস নয়, ব্যক্তি আর কর্তৃত্ববাদ এক জিনিস নয়। এই কর্তৃত্ববাদী ভারতীয় সরকার ইসকন এবং রয়ের মাধ্যমে পুরো দক্ষিণ এশিয়াকে, শুধুমাত্র নয় সমগ্র পৃথিবীকে দোজক বানিয়ে ফেলার প্ল্যান করেছে। একে রুখে দিতে হবে। এজন্য ভারতের জনগণ, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া সমস্ত দেশপ্রেমিক, সভ্যতা প্রেমিক জনগণকে এবং সারা বিশ্বের সমগ্র গণতন্ত্রকামী নাগরিককে, সারা বিশ্বের সমগ্র শান্তিপ্রিয় গণতন্ত্রকামী নেতৃত্বকে আহ্বান করছি, জাতিসংঘকে আহ্বান করছি, ভারতীয় এই মৌলবাদী, হিন্দুত্ব জঙ্গিবাদী ইসকন আরএসএস এর বিরুদ্ধে জাতিসংঘের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হোক। সমগ্র পৃথিবীতে এই জঙ্গিবাদী সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হোক। জঙ্গিবাদ যেখানেই থাকুক, যে ধর্মেই থাকুক, সেটা যদি মুসলিম ধর্মেও থাকে, মুসলমানদের মধ্যে যদি কেউ জঙ্গি হয়, জঙ্গি সংগঠন থাকে, তাদেরকেও একই আইনের আওতায় পাকড়াও করুন, নিষিদ্ধ করুন, শাস্তি দিন। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। আমরা একসাথে বাঁচতে চাই, আমরা একসাথে থাকতে চাই। আমরা আমাদের প্রজন্মের জন্য, প্রজন্মান্তরের জন্য আমরা একটা শান্তিপূর্ণ, স্থিতিশীল, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করতে চাই। আমরা আমাদের জনগণকে রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব, কর্তৃত্ব ভাগ দিতে চাই, জনগণকে রাষ্ট্রের মালিক করতে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমানের এটাই বক্তব্য, জনগণকে রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব দেয়া, জনগণকে রাষ্ট্র ক্ষমতার মালিকানা দেয়া, জনগণকে নিরপেক্ষভাবে ভোট দেওয়ার মধ্য দিয়ে তার পছন্দের মানুষকে পার্লামেন্টে পাঠানো। এই আন্দোলনটাই জনাব তারেক রহমানের নেতৃত্বে, জনাব তারেক রহমানের পরিকল্পিত রণকৌশলের ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা করে আস্তে আস্তে সংগ্রাম, লড়াই, যুদ্ধ করতে করতে সর্বশেষ আমাদের পরিবার, পরিজন, সন্তানদেরকে নিয়ে আমরা এই আন্দোলন করেছি। এই আন্দোলনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস স্যারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস স্যারের সাথে যারা বিভিন্নভাবে পেশিবাদের সহযোগী, আধিপত্যবাদের সহযোগী, পেইড এজেন্ট ঢুকে পড়েছেন, তারা নিজেরা দয়া করে নিজের ইজ্জত সম্মান নিয়ে বেরিয়ে যান। 2014, 18, 24কে হিসাব করলে চলবে না, 2008কে ভুলে যাওয়া যাবে না। 2008এই হচ্ছে সিংহ দরজা, যেই সিংহ দরজা দিয়ে আধিপত্যবাদী, আগ্রাসী, দখলদার এই দেশে ঢুকেছেন, এই দেশকে নয়া উপনিবেশ করেছেন এবং কৃতদাসী, পতিত, বিতাড়িত শয়তানি হাসিনাকে
দিয়ে আমাদের রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করেছেন, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করেছেন, আমাদেরকে অধিকারহীন করেছেন। আমরা মানবাধিকার পর্যন্ত পাই নাই। জনাব তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ। জনগণের পক্ষ থেকে ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং অতি সাম্প্রতিক সময়ে ওনার এক একটি বক্তব্য, সর্বশেষ কদিন আগে উনি বলেছেন, আপনারা কি ক্ষমতায় এসেছেন? আমরা বললাম যে না। তিনি বললেন, ক্ষমতায় কেন আসবেন? নিজের আখের গোছাতে, দখল করতে, চাঁদাবাজি করতে? এইসব যারা করবেন তারা এই দলে থাকতে পারবে না, দয়া করে চলে যান। জনাব তারেক রহমান বললেন, আপনারা নেতাকর্মী, জনগণ আপনাদেরকে জি হুজুর বলবে, এটা চান? নেবার, এটা যারা আশা করেন তারা দল ত্যাগ করেন, চলে যান, দরকার নাই বিএনপিতে তাদের। হ্যাঁ, তারা থাকবেন দলে যারা জনগণকে জি হুজুর বলবেন। জনাব তারেক রহমান বললেন, জনগণের পাশে থাকবেন, সুখে দুঃখে, রোগে শোকে জনগণের পাশে থেকে জনগণের উপকার করবেন, জনগণের সেবক হিসেবে, জনগণের খাদেম হিসেবে। রাজনীতি করার অর্থ কি? জনাব তারেক রহমান বলতেছেন, রাজনীতি করার অর্থ হচ্ছে জনগণের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা। আজকে রাজনীতি কি হয়েছে? জনগণেরটা কিভাবে দখল করে নিয়ে যাওয়া, এই রাজনীতি চলবে না। যার সহে থাকেন, যার পোষাবে না সে ভাগেন। কারণ কোন লুটেরা, কোন পাচারকারী রাজনীতির নামে টাকা কামানোর, রাজনীতিকে টাকা কামানোর মেশিন বানানোর সুযোগ জনাব তারেক রহমান দেবে না। জনাব তারেক রহমান গণবান্ধব মানুষ, জনাব তারেক রহমান দেশপ্রেমিক মানুষ, জনাব তারেক রহমান বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন। জনাব তারেক রহমান স্বাধীনতা সার্বভৌমত্বকে নিরঙ্কুশ করার শপথ নিয়েছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করার শপথ নিয়েছেন। জনাব তারেক রহমান প্রয়োজনে তিনি বলেন যে আমি নিজেও ক্ষমতায় যাওয়ার ইচ্ছা নাই, জনগণ যাকে পছন্দ করবে, যাকে ইচ্ছা তাকে আমরা সহযোগিতা করব। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, একটা স্থিতিশীল রাষ্ট্র চাই, একটা শান্তিপূর্ণ রাষ্ট্র চাই। দুঃখিত। জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং বারবার জনাব তারেক রহমানের ডাকে দেশবাসী সাড়া দিয়েছেন, আপনাদের প্রতিও আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে, ষড়যন্ত্র হচ্ছে, যাবতীয় ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদের নেতার নির্দেশনা রয়েছে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং কোনো অবস্থাতেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। হাইজ্যাক করার চেষ্টা চলছে, বিভাজিত করার চেষ্টা হচ্ছে, অনৈক্য তৈরি করার চেষ্টা করছে। আমরা এসবের ঊর্ধ্বে উঠে আমরা যারা পেশিবাদ বিরোধী, আধিপত্য দখলদারিত্বের আগ্রাসীদের বিরুদ্ধে কাজ করেছি, সকল দল, সকল মত এখনই আবার গত 2-3 মাসের এক একজনের এক এক কথার কারণে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেগুলো ভুলে গিয়ে আসুন আমরা আবার সবাই বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা থাকি এবং সকল ষড়যন্ত্রকে রুখে দিই। সকলকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শোনার জন্য এবং আমাকে সহ্য করার জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। আজকের দিনটি আপনাদের সকলের ভালো কাটুক। আল্লাহ হাফিজ।